ইতিহাস সব সময় বিজয়ীদের হাতে লেখা হয়, কিন্তু এই ইতিহাসের আড়ালে এমন অনেক অধ্যায় চাপা পড়ে থাকে যা রক্ত, বঞ্চনা আর রাজনীতির নোংরা খেলায় ভরা। আজ আমরা এমন একটি অধ্যায়ের পাতা উল্টাব যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যেখানে একদিকে যেমন ৩০ লাখ বাঙালির আত্মত্যাগের গল্প আছে, তেমনি আছে আরেকটি গোষ্ঠীর ট্র্যাজেডি, আর তারা হল বিহারি মুসলিম। আসলে কারা এই বিহারি মুসলিম? কেন তারা এই বাংলায় এসেছিল? আর কেনই বা ১৯৭১ সালে তারা পরিণত হয়েছিল ঘৃণার পাত্রে? ১৯৪৭ সালে ভারত ভাগের পর হিন্দু মুসলিম দাঙ্গার আগুন থেকে বাঁচতে ভারতের বিহার এবং উত্তরপ্রদেশ থেকে লাখ লাখ উর্দুভাষী দরিদ্র মুসলিম তৎকালীন পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে আশ্রয় নেয়। বাঁচার আশায় এক টুকরো শান্তির খোঁজে তারা ভিটেমাটি ছেড়ে পাড়ি জমিয়েছিল এই বদ্বীপে। কিন্তু তারা জানত না, তাদের এই আশাটা আসলে পশ্চিম পাকিস্তানি শাসকদের এক সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হতে যাচ্ছে। পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রথম থেকেই এক বিভাজনের নীতি গ্রহণ করে। ভারত থেকে আসা ধনী এবং অভিজাত বিহারি বা উর্দুভাষীদের তারা পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়, আর যত দরিদ্র এবং নিম্নবিত্ত বিহারি ছিল তাদের রেখে দেওয়া হয় এই পূর্ব পাকিস্তানের বিভিন্ন রিফিউজি ক্যাম্পে। ঢাকার মিরপুর, মোহাম্মদপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের সৈয়দপুর, পার্বতীপুর, ঈশ্বরদী বা খুলনাসহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গড়ে ওঠে তাদের বসতি। এরপর ১৯৫২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ভারতে বিভিন্ন সময় যখনই দাঙ্গা হয়েছে, দলে দলে বহু উর্দুভাষী মুসলিম এই দেশে চলে আসতে থাকে। একসময় পূর্ব পাকিস্তানে তাদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১০% গিয়ে দাঁড়ায়, যা ছিল প্রায় ৭০ লাখের কাছাকাছি। পাকিস্তানি শাসকরা নিজেদের স্বার্থে ব্যবহার করার মোক্ষম হাতিয়ার হিসেবে বেছে নেয়। বিহারিদের ভাষা ছিল উর্দু, আর এই উর্দুর কারণেই তারা পাকিস্তানি শাসকদের আনুকূল্য পেতে শুরু করে। পশ্চিম পাকিস্তানি শাসকরা অত্যন্ত সুকৌশলে বিহারিদের মাথায় এটা ঢুকিয়ে দেয় যে বাঙালিরা আসলে হিন্দু কালচারের অনুসারী, তারা ভীতু, তাদের সংস্কৃতি ইসলাম বিরোধী। মূলত বাঙালিদের বিরুদ্ধে একটি ঢাল হিসেবে এই বিহারিদের ব্যবহার করা শুরু হয়। এর প্রভাব পড়তে শুরু করে অর্থনীতি এবং কর্মসংস্থানে। তৎকালীন পূর্ব পাকিস্তানে সরকারি চাকরির প্রায় ৬০ থেকে ৭০% চলে যায় উর্দুভাষীদের হাতে। রেলওয়ে, বিদ্যুৎ খাত, জুট মিল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সেক্টরের নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে নিয়ে নেয়। যোগ্য হওয়া সত্ত্বেও বাঙালিরা পদে পদে বঞ্চিত হতে থাকে। পাকিস্তানি শাসকদের এই বৈষম্যমূলক নীতির কারণে বাঙালি এবং বিহারিদের মধ্যে একটি বিশাল মানসিক ও সামাজিক দূরত্ব তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিহারি অধ্যুষিত এলাকায় কোনো বাঙালির প্রবেশ প্রায় অবাঞ্ছিত হয়ে পড়ে। সেখানে গেলে বাঙালিদের অপমানিত হতে হতো, এমনকি মারধরের শিকারও হতে হতো। রাস্তাঘাটে বা বাসে তাদের আচরণ ছিল চরম বৈষম্যমূলক। বিহারিদের গাড়িতে কোনো বাঙালি উঠলে তাকে সিটে বসতে দেওয়া হতো না, আর যদিও বা কোনো বাঙালি সিটে বসে থাকত, নতুন কোনো উর্দুভাষী প্যাসেঞ্জার বাসে উঠলে সেই বাঙালিকে জোর করে উঠিয়ে দিয়ে উর্দুভাষীকে বসানো হতো। নিজ বাসভূমে বাঙালিরা হয়ে পড়েছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক। পাশাপাশি ঘনবসতিপূর্ণ ক্যাম্প জীবন, দারিদ্র্য এবং রাজনৈতিক উস্কানি সব মিলিয়ে এই দরিদ্র বিহারিদের মধ্যে এক ধরনের উগ্রতা এবং দাঙ্গাপ্রবণ মানসিকতা তৈরি হয়। একটু লক্ষ্য করলে দেখা যায়, বর্তমানে ভারতের বিহার রাজ্যের অনেক মানুষের ব্যাপারেও ভারতের অন্যান্য রাজ্যের অধিবাসীদের একই ধরনের অভিযোগ রয়েছে। তৎকালীন পূর্ব পাকিস্তানেও কোনো বাঙালির সাথে একজন বিহারির সামান্য ব্যক্তিগত সমস্যা হলে পুরো বিহারি সম্প্রদায় সঙ্গবদ্ধ হয়ে সেই বাঙালি এবং তার পরিবারের উপর হামলা চালাত। ১৯৭১ সালের আগেই পাকিস্তান আমলে বাঙালি এবং বিহারিদের মধ্যে বেশ কয়েকবার রক্তক্ষয়ী দাঙ্গা হয়, যাতে বহু নিরীহ মানুষের প্রাণ যায়। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী কখনোই এই দাঙ্গা সমাধানের উদ্যোগ নেয়নি, বরং তারা পেছন থেকে বিহারিদের উস্কে দিত, যাতে বাঙালিদের সবসময় চাপে রাখা যায়। এরপর আসে সেই উত্তাল ১৯৭১। ১লা মার্চ যখন ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে, তখন পুরো পূর্ব পাকিস্তান বিক্ষোভে ফেটে পড়ে। আর ঠিক তখনই বাঙালি এবং বিহারিদের মধ্যে বহু জায়গায় শুরু হয় ভয়াবহ দাঙ্গা।
চট্টগ্রামের পাহাড়তলি, সৈয়দপুর, রংপুর সহ বিভিন্ন জায়গায় বিহারি এবং বাঙালিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। যুদ্ধে ৯ মাস পাকিস্তানি সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে বিহারিরা বাঙালিদের ওপর চরম নির্যাতন চালায়। আল বদর, আল শামস এবং রাজাকার বাহিনীতে যোগ দিয়ে তারা বহু বাঙালিকে হত্যা করে। শুধু বাঙালিই নয়, যুদ্ধের সময় বিহারিরা সৈয়দপুর সহ বিভিন্ন জায়গায় ট্রেনে করে পালিয়ে যাওয়া মারোয়ারি হিন্দুদের ওপর নারকীয় গণহত্যা চালায়। তাদের সেই নির্মমতা ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। কিন্তু মুদ্রার অন্য পিঠও ছিল। যুদ্ধের সময়, যুদ্ধের পরে বাঙালিদের হাতেও বহু বিহারি মারা যায়। যখন পাকিস্তানি সেনাবাহিনী ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে, তখন বিহারিদের মাথার ওপর থেকে সেই ক্ষমতার ছাতা সরে যায়। বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা আর ১৯৭১ সালে ৯ মাসের নির্মমতার প্রতিশোধ নিতে শুরু করে অনেকে। শুরু হয় এক ভয়াবহ পাল্টা হত্যাযজ্ঞ। বিভিন্ন আন্তর্জাতিক ইতিহাসবিদ এবং গবেষকদের মতে, মুক্তিযুদ্ধের পর বিভিন্ন ক্যাম্পে এবং বিহারি অধ্যুষিত এলাকায় প্রতিশোধমূলক হামলায় হাজার হাজার বিহারি নিহত হয়। সংখ্যাটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও ধারণা করা হয় কয়েক হাজার থেকে শুরু করে লক্ষাধিক উর্দুভাষী সে সময় প্রাণ হারায়। আর এই প্রতিশোধের আগুনে সবচেয়ে বেশি পুড়তে হয়েছিল বিহারি নারীদের। বহু বিহারি মেয়ে সেই সময় ব্যাপক ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের শিকার হয়। একটি স্বাধীন ভূখণ্ডের জন্মের উল্লাসের আড়ালে বিহারি ক্যাম্পগুলোতে তখন চলছিল স্বজন হারানোর কান্না আর নারীদের আর্তনাদ। তাদের এই অবর্ণনীয় কষ্টের কথা মূলধারার ইতিহাসে খুব একটা উঠে আসেনি। যুদ্ধে সবসময় সাধারণ মানুষই বলি হয়। ১৯৪৬ সালে যে বিহারিরা দাঙ্গার ভয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে এই বাংলায় এসেছিল বাঁচার আশায়, মাত্র ২৫ বছরের ব্যবধানে তারাই আবার আরেক রক্তক্ষয়ী দাঙ্গার শিকার হল। পাকিস্তানি শাসকদের দাবার ঘুঁটি হয়ে তারা ব্যবহার হয়েছে, আর শেষে তাদেরকেই ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে ইতিহাসের আস্থা করে। আজও বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে কয়েক লাখ আটকে পড়া পাকিস্তানি বা বিহারি। তারা না পেল পাকিস্তানের নাগরিকত্ব, না পারল এই দেশের মূল স্রোতে মিশতে। রাজনীতি, জাতিগত বিভেদ আর অন্ধকারের এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, ঘৃণা আর বিভাজনের রাজনীতি কখনো কারো জন্য সুফল বয়ে আনে না। একটা খুবই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, বিহারি মুসলিমদের উপরে যে গণহত্যা হয়েছিল ১৯৭১ সালে, এই বিষয়টা নিয়ে কেউই কথা বলে না। কারণ আসলে তাদের পক্ষে বলার মতো কেউই নেই। বাঙালিদের উপর গণহত্যা হয়েছিল, এটা নিয়ে সবাই বলে এবং এটা সত্য। বাট এটাও সত্য যে বিহারিদের উপর অনেক অত্যাচার হয়েছিল। এমন অনেক রেকর্ড আছে, বিহারি মেয়েদের যারা আছে তাদের উপর খুব পাশবিক অত্যাচার হয়েছিল, ধর্ষণ হয়েছিল, এবং সেটা বাঙালিদের চাইতে কোনো মাত্রায় কম না। বিহারিদের ওপরে এই গণহত্যা নিয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন। আমাদের উচিত নয় যে তারা অন্য দেশি নাগরিক হিসাবে তাদেরকে দূরে ঠেলে দেওয়া। 2008-এ বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিহারি যারা বাংলাদেশে জন্ম নিয়েছে এবং তারা যদি এদেশের নাগরিকত্ব চায়, তাহলে এই দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার তাদের আছে। কিন্তু এই কথাও সত্য, অনেক বিহারি আবার বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসে না। তারা এখনও চায় পাকিস্তানে। কিন্তু পাকিস্তান সরকারের এখানে বক্তব্য একদম ক্লিয়ার, তারা বিহারিদের পাকিস্তানে নেবে না, কোনোভাবেই নেবে না। তারা পাকিস্তানের জন্য জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, তারপরও তারা তাদের পাকিস্তানে নেবে না। এত কিছুর পরেও বিহারি মুসলিম যারা আছে বাংলাদেশে, তারা কি পাকিস্তানের পক্ষে থাকবে না বাংলাদেশের পক্ষে থাকবে, এটা তাদের বিষয়। তারা যদি পাকিস্তানের পক্ষে থাকে তাহলে তাদের পাকিস্তানেই চলে যাওয়া উচিত। পাকিস্তান সরকারিভাবে তাদের নেবে না, তারা ব্যক্তিগতভাবে সেখানে চলে যেতে পারে। কিন্তু তারপরও পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র, অন্যান্য সুবিধা পেতে তাদের কয়েক দশক লেগে যাবে। আর পাকিস্তানের মোহ ত্যাগ করে যদি বাংলাদেশের পক্ষে তারা আসতে পারে, আমি মনে করি এটা তাদের জন্য একটা ভালো চয়েস হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত, ভালো লেগেছে বা খারাপ লেগেছে, কোথায় ইমপ্রুভ করতে পারি, আপনাদের মতামত দিতে পারেন। ভিডিওটার বিষয়বস্তু কমেন্ট করতে পারেন, যা কমেন্ট করে আপনাদের মতামত জানান। ধন্যবাদ সবাইকে, বিদায়।